লোহিত সাগর হল ভারত মহাসাগরের একটি শাখা যা আফ্রিকা ও এশিয়ার মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। এর দক্ষিণ অংশ বার-এল মানদেব প্রণালী ও অ্যাডেন উপসাগরের মাধ্যমে মহাসাগরের সঙ্গে সংযুক্ত হয়েছে। উত্তরে রয়েছে সিনাই উপদ্বীপ, আকাবা উপসাগর এবং সুয়েজ উপসাগর যা সুয়েজ খালে মিশেছে। এই সমুদ্রের নিচে রয়েছে লোহিত সাগর রিফট যা গ্রেট রিফট উপত্যকার অংশ। লোহিত সাগরের মোট পৃষ্ঠফল প্রায় 4,38,000 বর্গ কিলোমিটার, যা 1,69,000 বর্গ মাইল। এটি প্রায় 2,250 কিলোমিটার অর্থাৎ 1400 মাইল দীর্ঘ এবং সবচেয়ে প্রশস্ত স্থানে 355 কিলোমিটার অর্থাৎ 221 মাইল চওড়া। এর গড় গভীরতা প্রায় 490 মিটার অর্থাৎ 1610 ফুট এবং কেন্দ্রীয় সোয়াকিন খাতের সর্বাধিক গভীরতা পৌঁছেছে 3040 মিটার অর্থাৎ 9,970 ফুট পর্যন্ত। লোহিত সাগরে প্রায় 40% অংশে গভীরতা 100 মিটার 330 ফুট এর কম এবং প্রায় 25% অংশ 50 মিটার অর্থাৎ 160 ফুট এর কম গভীর। এর বিস্তীর্ণ অগভীর তলদেশ সমৃদ্ধ সামুদ্রিক জীববৈচিত্র্য প্রবাল দ্বারা বিখ্যাত। এখানে 1000 বেশি অকোষরজ প্রাণী এবং 2000 প্রজাতির নরম ও কঠিন প্রবাল রয়েছে। লোহিত সাগর হল বিশ্বের সর্বোত্তরে ক্রান্তীয় সমুদ্র এবং এটি গ্লোবাল 200 পরিবেশ অঞ্চল হিসেবে স্বীকৃত। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব লোহিত সাগর সম্পর্কে অজানা তথ্য এবং ইতিহাস। বর্তমান লোহিত সাগরের গড় গভীরতা কত, লোহিত সাগর কোন কোন দেশের মধ্যে প্রবাহিত হয়েছে, সেই বিষয়ের উপর চমকপ্রদ তথ্য এবং ইতিহাস এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। বিস্তার। আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা লোহিত সাগরের সীমানা বিভিন্নভাবে নির্ধারণ করেছেন। সুয়েজ উপসাগরের জন্য রাস মোহাম্মদ 27 ডিগ্রি 43 দ্রাঘিমাংশ থেকে সাদওয়ান দ্বীপের দক্ষিণ প্রান্ত 34 ডিগ্রি 02 দ্রাঘিমা পর্যন্ত একটি রেখা এবং সেখান থেকে পশ্চিমে 27 ডিগ্রি 27 দ্রাঘিমা অংশ বরাবর আফ্রিকার উপকূল পর্যন্ত বিস্তৃত। আকাবা উপসাগরের জন্য রাস আল ফাসমা থেকে দক্ষিণ পশ্চিম দিকে রেকুইন দ্বীপ অর্থাৎ 27 ডিগ্রি 57 দ্রাঘিমা উত্তরে 34 ডিগ্রি 34 দ্রাঘিমা পূর্ব অতিক্রম করে তিরান দ্বীপ হয়ে এর দক্ষিণ পশ্চিম প্রান্ত পর্যন্ত এবং সেখান থেকে পশ্চিম দিকে 27 ডিগ্রি 54 দ্রাঘিমা অক্ষাংশ বরাবর সিনাই উপদ্বীপের উপকূল পর্যন্ত বিস্তৃত। দক্ষিণে হুসন মুরাদ 12 ডিগ্রি 40 দ্রাঘিমা উত্তরে 43 ডিগ্রি 30 দ্রাঘিমা পূর্ব এবং রাস শিয়ান 12 ডিগ্রি 29 দ্রাঘিমা উত্তরে 43 ডিগ্রি 20 দ্রাঘিমা পূর্ব এর মধ্যে একটি রেখা। একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল। লোহিত সাগরে অবস্থিত বিভিন্ন দেশের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলসমূহ হল সৌদি আরব, সুদান, মিশর, ইরিত্রিয়া, ইয়েমেন, জিবুতি ইত্যাদি দেশে সবচেয়ে একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল হিসেবে বিবেচিত হয়। বিশেষ করে এই কয়টা দেশ এই সাগর ব্যবহার করেই তারা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য পরিচালনা করে থাকেন। নাম এর উৎস। লোহিত সাগরের জন্য অঞ্চলের বিভিন্ন ভাষায় বিভিন্ন নাম প্রচলিত। আধুনিক আরবি, আরবি, মধ্যযুগীয় আরবি, হিব্রু, হিব্রু ভাষায় প্রাচীন হিব্রু, কপ্টিক, তিগিনিয়া, সোমালিয়া, অফার। ইংরেজি রেড সি নামটি প্রাচীন গ্রিকের সরাসরি অনুবাদ। ইউরোপীয়দের কাছে একসময় এই সমুদ্রকে ইথ্রিয়ান সি হিসেবে ডাকা হতো। ল্যাটিন এটি পরিচিত ছিল মেরি রুবম নামে অর্থাৎ সান আবাকাস অর্থাৎ আরব উপসাগর। রোমানদের একটি নাম ছিল পন্টাস হারকিউলিস। আরবি ভাষায় আল বাহির আল আহমার ছাড়াও এটিকে বাহির আল কুলজাম আক্ষরিক অর্থে কুলজুমের সাগর বলা হতো। কপ্টিক ভাষায়, সিরিয়াক ভাষায়, সোমালি ভাষায় এবং ত্রিগিনীয় ভাষায় বলা হয় বিভিন্ন নাম। সমুদ্রের নামকরণের একটি ব্যাখ্যা হলো পানির উপর ভেসে থাকা লাল বর্ণের নামক অ্যালগির মৌসুমি বৃদ্ধি। কিছু সূত্র মতে পাশের খনিজ সমৃদ্ধ লাল পর্বত বা অ্যাডমের পর্বতমালার নাম থেকেই নামকরণ হয়েছে। হিব্রু ভাষায় এর অর্থ লাল বর্ণ এবং এর বাইবেলের চরিত্র এসাওয়ের নামের বটে। আধুনিক গবেষকদের মতে লাল শব্দটি দক্ষিণ দিক নির্দেশ করতেও ব্যবহৃত হয়েছে, যেমন কালো সাগর উত্তর দিক বোঝাতে ব্যবহৃত হয়, কারণ কিছু এশীয় ভাষায় দিক নির্দেশ বোঝাতে রং ব্যবহার হতো। হেরোডোটাস একাধিকবার লোহিত সাগর এবং দক্ষিণ সাগরকে
পরস্পর বিনিময়যোগ্যভাবে ব্যবহার করেছেন। হিব্রু ভাষায় নামটি বাইবেলি উৎস থেকে এসেছে। সেপুটিজম অনুবাদে এটি ইরিথিয়ান থিসি হিসেবে অনুদিত হয়েছে, যেটি হিব্রু থেকে কেইন গ্রিকে অনুদিত হয়েছিল খ্রিস্টপূর্ব ৩য় শতকে। সমুদ্র বিজ্ঞান। লোহিত সাগর ঘিরে রয়েছে শুষ্ক অঞ্চল, মরুভূমি, আধা মরুভূমি। গভীরতা বেশি হওয়া এবং কার্যকর জল চলাচল ব্যবস্থার কারণে লোহিত সাগর প্রবাল প্রাচীনগুলোর বিকাশ তুলনামূলকভাবে ভালো। এই সাগরের জল অ্যাডেন উপসাগর হয়ে আরব সাগর এবং ভারত মহাসাগরের সঙ্গে বিনিময় হয়। এই প্রাকৃতিক কারণগুলো উত্তর অঞ্চলের উচ্চ বাষ্পীভবনজনিত লবণাক্ততা দক্ষিণ অঞ্চলের তুলনামূলকভাবে উষ্ণ পানির প্রভাবকে হ্রাস করে। লোহিত সাগরের আবহাওয়া মূলত দুটি মৌসুমী বায়ুর প্রভাবে গঠিত। উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু স্থলভাগ জলভাগের মধ্যকার উষ্ণতার পার্থক্যের কারণে এই মৌসুমী বাতাস সৃষ্টি হয়। উচ্চতর পৃষ্ঠতলের তাপমাত্রাও বেশি লবণাক্ততার কারণে এটি বিশ্বের অন্যতম উষ্ণ লবণাক্ত সামুদ্রিক জলরাশিগুলোর একটি। গ্রীষ্মকালে এর উত্তরাংশে পৃষ্ঠতলের গড় তাপমাত্রা প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ ৭৯ ডিগ্রি ফারেনহাইট এবং দক্ষিণে প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ ৮৬ ডিগ্রি ফারেনহাইট হয়। শীতকালে তাপমাত্রা পরিবর্তন খুব কম, গড়ে মাত্র ২ ডিগ্রি অর্থাৎ ৩.৬ ডিগ্রি ফারেনহাইট পার্থক্য দেখা যায়। সামগ্রিকভাবে এর গড় জল তাপমাত্রা প্রায় ২২ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ ৭২ ডিগ্রি ফারেনহাইট। পানির স্বচ্ছতা এবং দৃশ্যমানতা প্রায় ২০০ মিটার অর্থাৎ ৬৬০ ফুট পর্যন্ত ভালো থাকে। এই সাগর শক্তিশালী বাতাস এবং হঠাৎ পরিবর্তনশীল স্থানীয় স্রোতের জন্য পরিচিত। ভূতত্ত্ব। লোহিত সাগর গঠিত হয়েছে আরব উপদ্বীপ আফ্রিকার সিংহের মধ্যে বিভাজনের ফলে, যা লোহিত সাগর রিফটের কারণে সৃষ্টি হয়েছে। এই বিভাজন শুরু হয় ইউসিন যুগে এবং অ্যালিগোসিনে তা ত্বরান্বিত হয়। এই সাগর এখনও প্রশস্ত হচ্ছে। ২০০৫ সালে ৩ সপ্তাহব্যাপী টেকটনিক কার্যকলাপের ফলে এর প্রস্থ প্রায় ৮ মিটার অর্থাৎ ২৬ ফুট বেড়েছিল। জন ক্রুজো উইলসনের মডেল অনুযায়ী ভবিষ্যতে এটি একটি পূর্ণাঙ্গ মহাসাগরের রূপ নিতে পারে। ১৯৪৯ সালে পরিচালিত এক গভীর জল জরিপে লোহিত সাগরের কেন্দ্রীয় অংশে অস্বাভাবিকভাবে উষ্ণ লবণাক্ততা জলধার সন্ধান পাওয়া যায়। ১৯৬০-এর দশকে গবেষণায় একটি নিশ্চিত হয় যে ওই অঞ্চলের উষ্ণ প্রায় ৬০ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ ১৪০ ডিগ্রি ফারেনহাইট। অতিমাত্রায় লবণাক্ত জল এবং ধাতব তুল্য কাদামাটি রয়েছে। এই গরম জলধারা সমুদ্রতলের নিচে সক্রিয় রিফট থেকে উদ্গত হয়। জিবুতি আসাল হ্রদকে লোহিত সাগরের গভীর উষ্ণ লবণাক্ত জলের বিবর্তন অধ্যয়নের জন্য একটি উপযুক্ত গবেষণা স্থল হিসেবে বিবেচনা করা হয়। লোহিত সাগরের গভীর লবণাক্ত জলের স্ট্রন্টিয়াম আইসোটিয়াম বিশ্লেষণের মাধ্যমে বোঝা যায় এগুলো আসাল হ্রদের মতোই বিকশিত হয়েছে এবং এই হ্রদ সম্ভবত সেই রাসায়নিক প্রান্ত বিন্দুকে উপস্থাপন করে। এই উষ্ণ লবণাক্ত জীবজগতের জন্য অনুকূল ছিল না। প্রতিবিন্যাস। লোহিত সাগর একটি সমৃদ্ধ বৈচিত্র্যপূর্ণ প্রতিবিন্যাসের আবাসস্থল। এখানে ১২০০ বেশি প্রজাতির মাছ পাওয়া গেছে, যাদের মধ্যে প্রায় 10% প্রজাতি এই অঞ্চলেই সীমাবদ্ধ, অন্য কোথাও দেখা যায় না। ১৯৬৯ সালের নভেম্বরে সুয়েজ খাল খোলার পর থেকে লোহিত সাগরে হাজারের বেশি সামুদ্রিক প্রজাতি যেমন প্লাঙ্কটন, সামুদ্রিক শৈবাল, অমেরুদণ্ডী প্রাণী ও মাছ উত্তরের দিকে অভিবাসন করে ভূমধ্যসাগরে বসতি গড়েছে। এর ফলে কিছু প্রজাতি এখন ভূমধ্যসাগরের প্রতিবিন্যাসের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এই জীববৈচিত্র্য পরিবর্তন মানব ইতিহাসে নজিরবিহীন এবং ভূমধ্যসাগরীয় বিজ্ঞান কমিশনের তথ্য অনুযায়ী বিশেষ করে মাছের ক্ষেত্রে এর পরিবর্তন বর্তমান আরও দ্রুত ঘটছে। লোহিত সাগরের এই বৈচিত্র্যের একটি বড় উৎস হল এবং ২০০০ কিলোমিটার অর্থাৎ ১২০০ মাইল দীর্ঘ প্রবাল প্রাচীর। এই উপকূলীয় প্রবাল প্রাচীরগুলো ৫,০০০ থেকে ৭,০০০ বছর পুরাতন এবং প্রধানত কঠিন অ্যাক্রোপোরা প্যারাটাইস প্রজাতির প্রবাল দিয়ে গঠিত। এই প্রাচীরগুলো উপকূল বরাবর প্ল্যাটফর্ম ও মাঝে মাঝে ল্যাঙ্গন গঠন করে। কখনো কখনো ডাহাবের বুল হোলের মতো নলাকার গঠনও দেখা যায়। লবণাক্ত পানি বিশুদ্ধকরণ কেন্দ্র। লোহিত সাগরের উপকূলের জনসংখ্যা শিল্প কারখানার চাহিদা মেটাতে লবণাক্ত পানি বিশুদ্ধকরণকৃত জলের ব্যাপক প্রয়োজন রয়েছে। সৌদি আরবের লোহিত সাগর উপকূলে অন্তত 18টি লবণাক্ত পানি বিশুদ্ধকরণ কেন্দ্র রয়েছে।
যেগুলো গরম লবণাক্ত জলাধার ও বিভিন্ন রাসায়নিক পদার্থ ক্লোরিন অ্যান্টি স্কেল্ট নির্গত করে। এসব পদার্থ প্রবাল ফ্যাকাশে করে দেয়, প্রবাল হত্যা করে এবং মাছের মধ্যে নানা রোগ সৃষ্টি করে। যদিও এর প্রভাব বর্তমান স্থানীয়ভাবে সীমিত, ভবিষ্যতে এর তীব্রতা বৃদ্ধি পেলে মাছ ধরার শিল্পের উপর গভীর প্রভাব ফেলতে পারে। বাণিজ্য। লোহিত সাগর বৈশ্বিক অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতি বছর অসংখ্য পণ্যবাহী জাহাজ ভারত মহাসাগর ও ভূমধ্য সাগরের মধ্যে যাতায়াত করে, যার ফলে এশিয়া ইউরোপের মধ্যে পণ্য পরিবহনের পথ প্রায় অর্ধেকে সংক্ষিপ্ত করে। আটলান্টিক মহাসাগর ঘুরে আফ্রিকার চারপাশ দিয়ে যাত্রার তুলনায় বিশ্বের মোট বাণিজ্যের প্রায় 12% এই লোহিত সাগরের মধ্য দিয়ে অতিক্রম করে, যার মধ্যে রয়েছে বৈশ্বিক কন্টেইনার পরিবহনের প্রায় 30%। সীমানা দেশসমূহ। ভৌগোলিকভাবে লোহিত সাগরকে 3 ভাগে বিভক্ত করা যায়: মূল লোহিত সাগর এবং উত্তরের দিকে আকাবা উপসাগর ও সুয়েজ উপসাগর। মূল লোহিত সাগরের সঙ্গে 6টি দেশের সীমানা রয়েছে: সৌদি আরব, ইয়েমেন, মিশর, সুদান, ইরিত্রিয়া, জিবুতি। সুয়েজ উপসাগর সম্পূর্ণরূপে মিশরের মধ্যে অবস্থিত। আকাবা উপসাগর সীমানা গঠন করে মিশর, ইসরায়েল, জর্ডান এবং সৌদি আরবের সঙ্গে। উপরের 6টি দেশকে সাধারণত লোহিত সাগরের উপকূলবর্তী দেশ হিসেবে ধরা হলেও সোমালিয়াকে কখনো কখনো লোহিত সাগরীয় অঞ্চল হিসেবে বিবেচনা করা হয়। এর কারণ হল সোমালিয়ার ভৌগোলিক সান্নিধ্য, ভূতাত্ত্বিক মিল এবং রাজনৈতিক সম্পর্ক, যা লোহিত সাগরের তীরবর্তী দেশগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। শহর ও বন্দর নগরীগুলো। লোহিত সাগরের উপকূল, যার মধ্যে আকাবা উপসাগর ও সুয়েজ উপসাগরের উপকূলও অন্তর্ভুক্ত, অবস্থিত প্রধান শহর বন্দর নগরীগুলোর মধ্যে রয়েছে আইন সুখনা, আল হুদাইবা, আল লিদ, আল কুনফা, আল কুসাইর, আল ওয়াজা, আকাবা, আশবের, দাহাব, দুবা, আইলাত, এলগোনা, সাম আল শেখ, সামাবে, সোয়াকেন, তাবা, থৌয়াল, ইয়ানবো ইত্যাদি শহর। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে লোহিত সাগর হলো ভারত মহাসাগরের একটি শাখা, যা আফ্রিকা ও এশিয়ার মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। লোহিত সাগরের মোট আয়তন হচ্ছে 4,38,000 বর্গ কিলোমিটার, অর্থাৎ 1,69,000 বর্গ মাইল। এটি প্রায় ইসলামিক দেশ, বিশেষ করে যে কয়টা মিডল ইস্ট দেশ আছে তার সাথে সীমাবদ্ধ। বিশেষ করে এই সাগর দিয়ে অনেক পণ্যবাহী পণ্য যাওয়া আসা করে, যেমন সুয়েজ খাল এই সাগরেরই একটি শাখা। এই সাগরটি যদি না থাকতো তাহলে অনেক পণ্যবাহী জাহাজ হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে সেই আটলান্টিক মহাসাগর দিয়ে ঘুরে বিভিন্ন প্রান্তে যাওয়া লাগতো। আর এই সাগর থাকার কারণে অনেক টাকা সাশ্রয় হয়। আর এই কারণেই বিশেষ করে মিডল ইস্টে যত তেল কারখানা আছে, এই লোহিত সাগর থাকার কারণে তাদের অনেক সুযোগ সুবিধা সৃষ্টি হয় এবং অনেক টাকা অপচয়ের হাত থেকে রক্ষা পায়। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।